মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য প্রশাসনের একটা অঘোষিত নীতি যেন হয়ে গেছে যে চাকরি বাকরি কার্যত শিখেই তুলে দাও, ভাতা ভিক্ষায় ভোটের রাজনীতি করো এবং তাতে করেই দিনের পর দিন ক্ষমতায় থেকে যাও, তাতে রাজ্যটা এগোলো না উচ্ছন্নে গেল তাতে তাদের কিছু এসে যায় না। এবং এই ভাতা ভিক্ষার যারা লক্ষ্মীর ভান্ডারকে বলেন সব থেকে বড় উদাহরণ, তাদেরকে ধাক্কা দিয়ে আরেকটা বড় উদাহরণ আছে, সেটা হচ্ছে ওবিসি মামলা। এই রাজ্যের সংখ্যালঘু ভোট সুনিশ্চিত করতে সেই ওবিসি তাদেরকে ওবিসি করে দেওয়া হয়েছিল এবং সেখানে নিয়ম নীতি কোনো রকমই কিছু মানা হয়নি। এই ওবিসি করে তাদের কি সুবিধা হবে এটা কেউ কোনোদিন প্রশ্ন করেনি। দেখো এই সরকার কতখানি সংখ্যালঘুদের ভালোবাসে, সেই বার্তাটাই যেন তুলে ধরার চেষ্টা করেছিল। এবার সেই মামলাতেই কিন্তু বড়সড় ধাক্কা খেতে হলো এই রাজ্য প্রশাসনকে। রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কি জানা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে যে ওবিসি শংসাপত্রের বিষয়ে গত 6ই জানুয়ারি একটা মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেই মামলাটা বিচারপতি বি আর গওয়াই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চে গিয়েছিল। সেখানেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কোনো রকম কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করবে না। এবার আপনারা জানেন যে একটা মামলা অলরেডি সুপ্রিম কোর্টে কিন্তু এই ওবিসি বাতিল নিয়ে চলছে। তাহলে কি সেই মূল মামলাটাই খারিজ হয়ে গেল? না, সেই মূল মামলাটা খারিজ হয়নি। এবং এখানেই একটা বড় খেলা হয়েছে, বড় গেম হয়েছে এবং সেইটা কি সেটা নিয়েই কিন্তু রীতিমতো চর্চা হচ্ছে আইনজীবী মহলে। গত 22শে মে আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি ওবিসি যে সার্টিফিকেট ছিল সেগুলোকে বাতিল করে দেয়। কেননা তারা জানিয়েছিল যে 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। 2010 সাল মানে তখনও কিন্তু বাম জামানা চলছে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তখন থেকেই গন্ডগোলটা শুরু হয়েছিল। কিন্তু 2011 থেকে সেটা চরমে পৌঁছয়। আসলে বলাই তো হয় যে সিপিএম স্কুলের সব থেকে ভালো ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছিল, এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই জায়গা থেকে সিপিএম কে বদলে এই রাজ্যে একটা পরিবর্তনের দরকার আছে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল মানুষ। কিন্তু সিপিএম জামানা যেখানে শেষ হয়েছিল, এই তৃণমূল জামানা যেন ঠিক সেইখান থেকে শুরু হচ্ছে। কোনো অন্যায় সেগুলোকে বন্ধ করা তো অনেক দূরের কথা, যে যে জিনিসগুলো ঘটছিল সেগুলো আরো বেশি বেশি করে বেশি মাত্রায় ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। তার একটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে এই ওবিসি সার্টিফিকেটের যে মামলা রয়েছে সেইটা। তো 2010 সালের পর থেকে পদ্ধতি মেনে ওইসব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ফলে ওই 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছিল সেগুলোকে সমস্ত ক্যান্সেল করে দেওয়া হয়। সাথে সাথে এই রাজ্য সরকার যেটা করে, ওই একদিকে ভাতা ভিক্ষা চলবে আর একদিকে এই এই সমস্ত জিনিস নিয়ে মামলা হবে, দিনের পর দিন মামলাটা চলবে। তাতে আলটিমেটলি কারোর বেনিফিট হোক না হোক, রাজ্য সরকার অন্তত নিজের রাজনীতিটা করে যেতে পারবে, এই রাজ্যের শাসক দল করে যেতে পারবে। ফলে এখানেও ওই এই রায়টা যখনই হাইকোর্ট দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য এবং যথারীতি রাজ্য সরকারের পিছু পিছু চলে গেছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও। সেই মামলাটা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে চলছে এবং আগামী 18ই ফেব্রুয়ারি সেই মামলা শুনানি রয়েছে। সেই মামলা কিন্তু খারিজ হয়ে যায়নি। এবার এই যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত যে মামলাটা, সেটা করেছিলেন অমল কুমার দাস নামে এক ব্যক্তি। এবার সেই মামলায় অমল কুমার দাসই জয়ী হয়েছেন, ওখানে বলে দিয়েছে যে সমস্ত কিছু ক্যান্সেল করে দিতে হবে এবং সেই জন্যই ওই 12 লক্ষ সার্টিফিকেট যেটা রয়েছে ওবিসি সার্টিফিকেট সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এবার সেই যে রায়টা আছে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট। মানে এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে, ওই জন্য আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং সেই মূল মামলাটা চলছে, যেটা সুপ্রিম কোর্টে চলছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমল কুমার দাস। এবার এরই মধ্যে এই যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটা ছিল সেইটাকে চ্যালেঞ্জ করে গত 6ই জানুয়ারি সুপ্রিম কোর্টে একটা নতুন মামলা দায়ের হয় এবং মামলাটা দায়ের করেন একজন ব্যক্তি, তার নাম অবনী কুমার ঘোষ। এবং সেই মামলায় 3জনকে পার্টি করা হয়: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন মানে যারা ওই মামলাটা লড়ছে, এবং অমল কুমার দাস যিনি হাইকোর্টে মূল মামলাটি করেছিলেন, যার জয়ের ফলে হয়েছে। তো এবার এই এই যে 3জনকে পার্টি করা হয়েছে, সেই যে মামলাটি হলো সেটাকেই কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, সেই মামলাটা গ্রহণ করেনি এবং বলা হয়েছে যে
এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আর কোথাও যদি কোনো মামলা কোনো কোর্টে চলে, সুপ্রিম কোর্ট হোক যেখানেই হোক, যদি কোনো থাকে, সেগুলোরও সমস্ত কিছু খারিজ করে দেওয়া হলো, সেগুলোও নিষ্পত্তি করা হলো। ওই সুপ্রিম কোর্টে যেটা মেন মামলা চলছে, যেটা নেক্সট হিয়ারিং 18ই ফেব্রুয়ারি আছে, সেখানেই যা রায় হবে সেটাই কিন্তু সমস্ত মামলার জন্য অ্যাপ্লিকেবল হবে। ফলে এই মামলাটাকে খারিজ করে দেওয়া হলো। এবার এই মামলাটা খারিজ করে দেওয়ার ফলে কেন বলা হচ্ছে যে মমতা প্রশাসনের জন্য সেটা ধাক্কা লাগলো, আবার কেন এই কথাটাও উঠছে যে আসলে মমতা প্রশাসনের কোনো ধাক্কা লাগেনি, এই সব করে এই ওবিসি মামলাটাকে যাতে গুলিয়ে দেওয়া যায়, এইটার জন্য এই রাজ্য সরকারই এই গেমটা খেলেছে কেন, এবার সেই জায়গাটাই আসছে। আইনজীবীদের একটা অংশ বলছে যে এই যে নতুন মামলাটা খারিজ হয়ে গেল, তার ফলে যেটা মূল মামলা সেটাও সম্ভবত খারিজ হতে চলেছে। সেই দিকেই ব্যাপারটা এগোচ্ছে কেন, বলছে এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে ওই যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা হয়েছে না, সেই মামলায় প্রচুর আবেদন জমা পড়েছিল এবং সেগুলোর কোনোটাকেই কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেনি। কি করেছে, সবকটাকে ক্লাব করেছে, করে এক জায়গায় নিয়ে এসে ওই 26,000 শুনানির মামলাটা, চাকরি বাতিলের মামলাটা চলছে। ফলে সেটা দীর্ঘদিন ধরেই শুনানি চলছে এবং এতগুলো পার্টি রয়েছে বলে বারবার বারবার সেখানে কিন্তু সময় লাগছে সেই মামলাটার ফয়সালা হতে। তো যদি এখানেও শোনার মতো কিছু থাকতো এই এই ব্যাপারটায়, তাহলে নতুন মামলা দায়ের হয়েছে, তারা কি করতেন, এই মামলাটাকে ওই মূল মামলার সঙ্গে ক্লাব করে দিতেন এবং বলতেন যে ওখানে যা তোমাদের বক্তব্য আছে সে শোনো, বলো তো, বাকিরাও শুনছে, আমরাও শুনে নেবো, সেখানেই সবকিছু হবে। সেইটা না করে যখন খারিজ করে দিয়েছে, তার মানে এই যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা আছে সেই ব্যাপারে কার্যত কনক্লুশনে পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট। যে দুই মাননীয় বিচারপতি শুনছেন তারা ওই মূল মামলাটাও খারিজ করে দেবেন, সেই জন্য আর নতুন কোনো মামলাকে এন্টারটেন করলেন না এবং সেই জন্যই এখানেই কার্যত ইঙ্গিতটা দিয়ে রাখলেন যে এই সংক্রান্ত কোনো মামলা হলে খারিজ হয়ে যাবে। ওই দিনের পর দিন মামলা করে ফেলে রাখবে, এই জায়গাটা সুপ্রিম কোর্ট আর রাজ্য সরকার বা অন্য কাউকেই করতে দেবে না। এই কথাটা যখন আলোচনা হচ্ছে, তখন আবার এর একটা উল্টো মত উঠে আসছে। সেখানে বলা হচ্ছে যে আজকের যে মামলাটা খারিজ হয়ে গেছে, সেটা এই কারণে খারিজ হয়ে যায়নি যে সুপ্রিম কোর্ট বলছে যে না, এই মামলায় আর কোনো মেরিট নেই, আমরা ডিসিশনে চলে এসেছি, সেই জন্য খারিজ করে দিয়েছে। এমনকি সুপ্রিম কোর্ট এই কথাও বলেনি যে মূল যে মামলা আছে সেটাই তো খারিজ হতে চলেছে, সুতরাং আর শুনে কি করব, এই ধরনের কোনো কথা বলেনি। কেন তাহলে খারিজ হয়েছে মামলাটা, সেটা হচ্ছে যে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে ওই যে অবনী কুমার ঘোষ বলে যে ব্যক্তিটি মামলাটি করেছিলেন, তিনি তিনজনকে পার্টি করেছিলেন এই মামলাটায়। একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ, আর আরেকটা হচ্ছে এই মূল যিনি মামলাকারী সেই অমল কুমার দাস। তো তিনজনের যে পার্টি করেছিলেন, এখন তাদের আইনজীবীদেরও সুপ্রিম কোর্টে আসতে হবে এই মামলাটা শুনানি হতে গেলে। কিন্তু দেখা যাচ্ছে অমল কুমার দাস বা পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ যারা রয়েছে, তাদের আইনজীবী থাকলেও রাজ্য সরকারের কোনো আইনজীবী সেখানে পৌঁছয়নি। এবার যেহেতু ওদের পক্ষের সব আইনজীবী, মানে সমস্ত পক্ষের আইনজীবী পৌঁছয়নি, সেই জন্য এই মামলাটা খারিজ হয়ে গেছে। এবার ফিরদৌস শামীম, যিনি আপনারা জানেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনিও কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতির মামলা হচ্ছে সেখানে একটা অন্যতম মূল চালিকা শক্তি হয়ে গেছেন, এই যে আইনজীবীদের যে লড়াই, সেখানে তিনি অন্যতম প্রধান মুখ। তিনি একটা টেকনিক্যাল জায়গা এখানে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে এই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত, কোনো স্পেশাল লিভ পিটিশনের সময় ক্যাভিয়েট দাখিল করা না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না। কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল আছে, কোন 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 মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলো দেখার জন্যই রাজ্যের নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে। একটি মামলা খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য সেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা। অর্থাৎ এই সংক্রান্ত যে মামলা চলছে সেখানে রাজ্য সরকার অলরেডি পার্টি আছে, আবার তাদের পার্টি করে করা হচ্ছে। এইটার জন্য তো আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে এই রাজ্য সরকার আইনজীবীদের পুষছে এবং তাদের স্ট্যান্ডিং কাউন্সিল আছে, সেখানে কোনো রকম কিছু হলে তারা সেই জায়গাটা দেখে নেয়। কিন্তু তারা তো উপস্থিত হলোই না, এমনকি এখানে মামলা খারিজ হয়ে যাচ্ছে সেইখানেও তারা মূল মামলার কথা তুলছে না। তাহলে এখানে রাজ্য সরকারের সুবিধাটা কি আছে, এবং এখানেই বলা হচ্ছে যে রাজ্য সরকারই আসলে এই মামলাটা করিয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে যেটুকুনি শুনানি হয়েছে তাতে করে রাজ্য সরকার বুঝে গেছে যে আর কোনো রকম কোনো কিছু হবে না, তারা এই মামলায় জিততে পারবে না। এখন এই এই সংক্রান্ত একটা মামলা যখন খারিজ হয়ে গেছে, সেইটাকে যুক্তি হিসেবে ওই 18ই ফেব্রুয়ারি তুলে ধরবে এবং সেক্ষেত্রে রায়টা রাজ্য সরকারের এগেনস্টে যাবে। কিন্তু সেক্ষেত্রে আবার ওই যেরকম ডিএ মামলাই করেছে, এসএলপি একটা
দাখিল করে দেবে। আর এসএলপি দাখিল করে দিলে ডিএ মামলায় আমরা দেখছি দিনের পর দিন ওই তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। সেই একই গেম এই ওবিসি জায়গায় চলে এসছে। কেননা ওবিসি মামলায় যদি রায়দান হয়ে যায়, সেটা যে রায়দানই হোক, এক হতে পারে যে যেটা হাইকোর্ট রায় দিয়েছে যে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট সেগুলো সব ক্যান্সেল করে দাও, আর না হলে বলতে পারে যে না, এর মধ্যে এরা সঠিক আছে, এদের রেখে দাও আর বাকিগুলোকে ক্যান্সেল করো। কিছু তো একটা এরকম সিদ্ধান্ত নেবে। যখনই হবে এই ওবিসি সংক্রান্ত মামলাটা মিটে যাবে, তখন রাজ্য সরকার এই যে কুমির ছানা দেখানোর রাজনীতি, যেটা আমি হেডলাইন করেছি, সেই কুমির ছানা দেখানোর রাজনীতিটা তাদের বন্ধ হয়ে যাবে। কেন? কেননা রাজ্য সরকার 2011 থেকে ক্ষমতায় আছে। তারা তো বেশি রিক্রুটমেন্ট করতেই পারেনি, যে কটা রিক্রুটমেন্ট করেছে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে, সেখানে তদন্ত চলছে। এবং সেই জন্য এখন যেটা হয়েছে, রাজ্য সরকারের ভাঁড়ে মা ভবানী, লক্ষ্মীর ভান্ডারই সর্বস্ব, সেই লক্ষ্মীর ভান্ডারে টাকা টাকা দিয়ে ভোট কিনে চলছে এদের রাজনীতি। কিন্তু এই জায়গায় তারা কোনো নতুন রিক্রুটমেন্ট করতে পারছে না, চাপ বাড়ছে। এখানে রাজ্য সরকার কুমিরছানা দেখাচ্ছে কি না, ওই ওবিসি সংক্রান্ত মামলাটা আটকে আছে, ওই জন্য তো আমরা রিক্রুটমেন্ট করতে পারছি না। এই মামলাটা মিটে গেলেই আমরা রাজ্যে আবার রিক্রুটমেন্ট শুরু করে দেবো। এবার যদি সত্যিই মামলাটার ফয়সালা হয়ে যায়, তাহলে রাজ্য সরকারের হাতে কি থাকবে? পেন্সিল। তাদের রিক্রুটমেন্ট করতে হবে। ভারেমা ভবানী রিক্রুটমেন্ট করবে কোথা থেকে? আর রিক্রুটমেন্ট করলে সেখানে যে দুর্নীতি আবার হবে না, এই গ্যারান্টি নেই। এবং যা ট্রেন্ড আছে সেখানে দুর্নীতি হওয়ারই সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। ফলে সব দিক থেকে ঘিরে যাচ্ছে। কিন্তু এই মামলায় যদি ওই হাইকোর্টের রায়টাই রেখে দেয় ডিভিশন বেঞ্চ, তাহলে রাজ্য সরকারের কাছে একটা ভালো অপশন খোলা থাকছে, সেটা হচ্ছে এসএলপি। আর এসএলপি যদি একবার করে দিতে পারে, তাহলে ওই ডিএ মামলার মতো তারিখ পে তারিখের খেলাটা আবার চলবে। এবার বলবে আবারও মামলাটা ঝুলে আছে, সুতরাং সেই জন্য আমরা কোনো রিক্রুটমেন্ট করতে পারছি না। শুধুমাত্র এই গেমটার জন্যই এই ভদ্রলোককে দিয়ে রাজ্য সরকারই মামলাটা করিয়েছিল, এবং জেনে শুনে সেই জন্য রাজ্য সরকার তাদের স্ট্যান্ডিং কাউন্সিল থাকা সত্ত্বেও এই মামলায় উপস্থিত না হয়ে মামলাটাকে খারিজ করিয়ে দিয়েছেন। কি বলবেন? যদি কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।